প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম তিন গোয়েন্দা, ভলিউম ২৮, গল্প ডাকাতের পিছে। এখন শুরু করছি শেষ অংশ। ২০। পরদিন সকালে নাস্তা প্রায় শেষ করে ফেলেছে তিন গোয়েন্দা। এই সময় হোটেলের কফি শপে ঢুকলেন রাবাত। অনেক রাত পর্যন্ত জেগেছিলেন। রাত জেগে টেলিভিশনে নিজের ইন্টারভিউ দেখেছেন, লেট নাইট নিউজ দেখেছেন। লেট নাইট নিউজ দেখেছেন। মুসার পাশে হাসি মুখে বসতে বসতে জানালেন, সকালের খবরেও তার ইন্টারভিউ দেখানো হয়েছে। কফি শপে হোটেলের আরও অনেক মেহমান নাস্তা খাচ্ছে। ওদের দিকে তাকিয়ে এমন ভঙ্গিতে হাসলেন যেন সাংঘাতিক কেউ কেটা কিছু হয়ে গেছেন। এখনই সবাই অটোগ্রাফের খাতা বাড়িয়ে সই নিতে ছুটে আসবে। খাতা না আনলেও মেনু হাতে এগিয়ে এলো ওয়েটার। তার মুখের দিকে তাকালো, তবে চিনতে পারার কোনো লক্ষণ নেই তার চোখে। রেগে গেলেন মনে হলো রাবাত। জ্বলন্ত চোখে তার দিকে তাকিয়ে আদেশ দিলেন, কফি, প্যানকেক, দুটো ডিম আর গরুর মাংস ভাজা। চমকে গেল মুসা। না না, তোমার না ডিম আর গরু খাওয়া বারণ? কোলেস্টেরল। চুলোয় যাক কোলেস্টেরল। ধমকে উঠলেন রাবাত। ময়লা জমলে আমার শিরায় জমবে। তোর মাথা ব্যথা কেন? আর সারাদিনে অনেক ঘটনা ঘটবে, এনার্জির দরকার হবে আমার। সুতরাং সেটা এখনই জোগাড় করে নিতে হবে। কিন্তু খাওয়ার পর ঘটনা আর ঘটে না। এনার্জি খরচেরও প্রয়োজন পড়ছে না রাবাতের। হোটেলের লবিতে বসে থাকার ব্যবস্থা করেছে তিন গোয়েন্দা। বারবার অহেতুক ক্যামেরা আর ক্যামেরার ব্যাগে হাত বোলাচ্ছে রবিন। এফবিআই এর দুইজনেই উপস্থিত। নীল ব্লেজার পরা লোকটা ঢুকেছে গিফট শপে। জিনিস দেখার ভান করছে। নিউজ কাউন্টারে ম্যাগাজিন উল্টাচ্ছে বাদামি সোয়েটার। আসছো না কেন মিলার? বিড়বিড় করলেন রাবাত। আমরা তো তোমার অপেক্ষায় আছি। কিন্তু তাও কিছু ঘটল না। আধ ঘন্টা গেল, 1 ঘন্টা। ঘড়ির কাঁটা চলছে। বেলা 11টায় মেজাজ গরম হতে আরম্ভ করলো তার। 11:30টায় ফুটতে শুরু করলো। আশ্চর্য, বললেন তিনি। সেই কখন থেকে বসে আছি, মনে হচ্ছে বছর পেরিয়ে গেছে। গাধাটা সাক্ষাৎকার দেখেনি নাকি? ছাগল কোথাকার, খবরও দেখে না। ধূর্ত হাসি ফুটল ঠোঁটে। আজ বিকেলে ইয়াঙ্কি স্টেডিয়ামে একটা ডাবল গেম আছে, দেখতে যাবি নাকি মুসা? যাওয়া বোধ হয় ঠিক হবে না, মুসা বলল। মিলার আর তার দোস্ত সাক্ষাৎকারটা দেখেছে কিনা বোঝা যাচ্ছে না। দেখলে এখানে খুঁজতে আসবেই। তখন আমরা না থাকলে এতদিনের কষ্ট অহেতুক যাবে। বাইরে থেকে একটু ঘুরে এলেও পারি, রাবাত বললেন। এখানে বসে থেকে ভুল করছি আমরা, হয়তো ঢোকার সাহসই পাচ্ছে না। বাইরে গিয়ে ওদের সুযোগ করে দেওয়া উচিত। আমার মনে হয় না, কিশোর বলল। আমরা বাইরে বেরোলেও ওদের হারাতে হবে। এসে আমাদের না পেলে অপেক্ষা করবে ওরা, কিংবা আবার আসবে। এতদূর আমাদের পিছু ধাওয়া করে আসতে পেরেছে ওই ফিল্মের জন্যে, এত সহজে হাল ছাড়বে না। সুতরাং বসে না থেকে বাইরে ঘুরে আসারই সিদ্ধান্ত হলো। তিন গোয়েন্দাকে নিয়ে মেসেজ ডেস্কে এসে দাঁড়ালেন রাবাত। ইয়াঙ্কি স্টেডিয়ামে যেতে হলে কোন ট্রেন ধরতে হবে এবং সেটা মাটির নিচ দিয়ে যায় কিনা জিজ্ঞেস করলেন। দুপুরবেলা সদল বলে হোটেল থেকে বেরোলেন রাবাত। হোটেলের 2 ব্লক দূরেই একটা আন্ডারগ্রাউন্ড স্টেশন। 8 ব্লক পেছনে লেগে রইল 2 এফবিআই। প্ল্যাটফর্মে নেমে প্রথম ট্রেনটা ইচ্ছে করে মিস করলো গোয়েন্দারা। ওই দুজনকে আসার সময় দিল। ওরা এখনো এসে পৌঁছায়নি। পরের ট্রেনটায় চলল সবাই। এফবিআইরা রইল কামরার এক প্রান্তে,
গোয়েন্দারা আরেক প্রান্তে। ব্রক্সল বল পার্কের দিকে চলল ট্রেন। চতুর্দিকে কড়া নজর রাখলেন রাবাত। মেলাডা পিছু নিয়েছে কিনা দেখছেন। স্টেডিয়ামে এসে ভান করলেন যেন তারা নিউ ইয়র্কের বাসিন্দা, তাতে খেলা দেখার সুবিধে আছে। খেলা দেখতে বসলে কোনো এক পক্ষকে সমর্থন করতে হয়, সেই পক্ষের দর্শকদের মধ্যে বসা ভালো, এবং সেটাই করলেন তিনি। ইয়াঙ্কিদের মধ্যে বসলেন। প্রথম গেমে 1 রান এগিয়ে রইল ইয়াঙ্কিরা, সুতরাং প্রচুর চেঁচাতে পারলেন তিনি। আশেপাশে ইয়াঙ্কি সমর্থক থাকায় চেঁচাতে কোনো অসুবিধে হলো না। বিরতির সময় হট ডগ খাওয়া হলো। নাতির সঙ্গে পাল্লা দিয়ে খেলেন তিনি। দুজনের কেউই জিততে পারলেন না। রবিনার কিশোরও প্রচুর খেলো, তবে নানা নাতির ধারে কাছেও যেতে পারল না। শুরু হলো দ্বিতীয় পর্যায়ের খেলা। শুরুতেই ইয়াঙ্কিদের হারিয়ে দিল বহিরাগত টিম, নিজের আর বাইরের দল দুটোকেই গালাগাল শুরু করল ইয়াঙ্কি সমর্থকরা। সিটি বাজিয়ে নানা রকম কটু কথা বলে উত্তেজিত করে জেতানোর চেষ্টা করতে লাগলো। খেলার উত্তেজনায় কখন যে তাদের দলে মিশে গেলেন রাবাত আর 3 গোয়েন্দা খেয়ালই রইল না। শেষ পর্যন্ত তো যখন বক্স বম্বাররা হেরে গেল, শির উঁচু করে 3 গোয়েন্দাকে নিয়ে বেরোনোর জন্য উঠে দাঁড়ালেন রাবাত। ঘাড় কাত করে মুসার দিকে তাকিয়ে বললেন, কি বলেছিলাম না ইয়াঙ্কিরা জিতবে? প্রচুর দর্শক হয়েছে। বেরোনোর গেটে ভিড়, ঠেলাঠেলি করে বেরোতে হচ্ছে। কনইয়ের গুঁতো মেরে ভিড়ের ভেতর দিয়ে পথ করে এগোলেন রাবাত। স্টেডিয়াম থেকে বেরিয়ে রেল স্টেশনে চলে এলেন। জনতার কোলাহল বিরক্তিকর, তবু বিকেলটা ভালো লাগলো তার। সুন্দর বাতাস বইছে। ম্যানহাটানের ট্রেন এসে দাঁড়ালো। 3 গোয়েন্দাকে নিয়ে ট্রেনে উঠলেন রাবাত। যে কামরাটায় উঠলেন তাতে বেসবল খেলার বেশ কিছু ভক্ত উঠেছে। দরজা বন্ধ হলো। চলতে শুরু করলো ট্রেন। মুসার চোখে পড়ল বাদামি সোয়েটার পরা এফবিআইকে। প্ল্যাটফর্মে জনতার ভিড়ে আটকা পড়েছে সে। পাগলের মতো তাকাচ্ছে এদিক ওদিক, ওদেরকে খুঁজছে। জানালা দিয়ে মুখ বের করে দিল মুসা। দেখতে পেল লোকটা। গতি বেড়ে গেছে ট্রেনের। বাদামি সোয়েটারকে ফেলে রেখেই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে এলো। মুসার দুপাশে চেপে আছে 2 জন ভক্ত। একজন হোৎকা বিশালদেহী লোক, গায়ে স্পোর্টস কোট। আরেকজন মুসার চেয়ে 2-1 বছরের বড় হবে। কোনো কিছু না ধরেই দাঁড়িয়ে আছে। এক নাগাড়ে পিনাট খেয়ে চলেছে। শরীর মোড়ামুড়ি করে কোনো মতে দুজনের মাঝখান থেকে বেরিয়ে কিশোরের কাছে চলে এলো মুসা। একটা ধাতব হ্যান্ড স্ট্রাপ ধরে দাঁড়িয়ে আছে কিশোর। বডিগার্ডকে খুইয়েছি, তাকে বলল মুসা। বাদামি সোয়েটার পরা লোকটাকে প্ল্যাটফর্মে দেখলাম, উঠতে পারেনি। বডিগার্ড? হেসে উঠল হাড্ডি সর্বোচ্চ একটা মেয়ে। বয়স 16-17 হবে। মাথায় বেগুনি রঙের কাপড় অনেকটা পাগড়ির মতো করে পেঁচিয়েছে। সেটে আছে প্রায় কিশোরের গায়ের সঙ্গে। অকারণ কথা বলে বলে তার কান পচিয়ে ফেলা জোগাড় করেছে। গায়ে মাংস না থাকলে কি হবে, গলাটা যেন মাইক। এমন করে ফাটা বাঁশে বাড়ি মারছে। কিশোরের ভয় হতে লাগলো কামরার সব লোকই শুনে ফেলবে। কিসের বডিগার্ড? ভিআইপি নাকি তোমরা? বাব্বা, বডিগার্ডও থাকে সঙ্গে? পরের বার প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়াবে নাকি? খুব সাংঘাতিক কোনো রসিকতা করে ফেলেছে যেন মেয়েটা। এমন ভঙ্গিতে নিজের কথায় নিজেই পুলকিত হলো। তার কথায় মজা পেল আরো কয়েকজন যাত্রী। মুসার দিকে তাকালো। দুষ্টু বুদ্ধি ঝিলিক দিয়ে উঠল কিশোরের চোখে। মুসার দিকে তাকিয়ে বলল, ভেবো না, ওকে আর দরকার হবে না। ইনকিউবেশন পিরিয়ড কালই শেষ হয়ে গেছে তোমার। শক্ত হয়ে গেল মেয়েটা, সতর্ক হয়ে উঠল।
ইনকিউবেশন? কেঁপে উঠল ফাটাবাস। কিসের ইনকিউবেশন? সোয়াসে রোগে ধরেছিল নাকি? না না, মাথা নাড়ল মুসা। কিসের রোগ? ও এমনি এমনি বলছে, মিথ্যে বলা ওর স্বভাব। মুসার বলার ভঙ্গিতে সন্দেহ আরো বাড়ল মেয়েটার। কিশোরের কাছ থেকে সরার ইচ্ছে ছিল না, কিন্তু মুসার কাছে থাকাটাও বিপজ্জনক। কোন রোগ, কোন রোগ কে জানে। চিকেন পক্সও হতে পারে। তাড়াতাড়ি সরে যেতে লাগলো সে। কামরার একেবারে আরেক ধারে চলে গেল। পরের স্টেশনে ট্রেন থামতেই নেমে গেল। পক্সের ভয়ে তার সঙ্গে নামলো আরো কয়েকজন। ম্যানহাটানে পৌঁছার আগেই আরো অনেকে নেমে গেল। ভিড় আর আগের মতো নেই। কামরার মাঝখানে প্রচুর জায়গা ছেড়ে দেয়া হয়েছে রাবাত আর তিন গোয়েন্দাকে। তাদের কাছাকাছি আসতে ভয় পাচ্ছে লোকে। রাবাতকে বলল কিশোর, এফবিআই এর লোকটা চেনে উঠতে পারেনি। প্ল্যাটফর্মে তাকে থেকে যেতে দেখেছে মুসা। তাতে আর অসুবিধে কি? রাবাত বললেন। এখানেও মিলান নেই, তার দোস্তও নেই। তা ঠিক। যাত্রীদের উপর আরেকবার চোখ বোলালো তিন গোয়েন্দা। মিলার কিংবা বালার্ডের সঙ্গে কারো সামান্যতম মিলও নেই। 42nd স্ট্রিটে এসে ট্রেন থেকে নেমে পড়ল ওরা। একটা সুড়ঙ্গ আবিষ্কার করলেন রাবাত, যেটা ধরে গেলে পথ বাঁচবে। অল্প সময়ে পৌঁছাতে পারবেন হোটেলে। অন্ধকার সুড়ঙ্গ মুখটা দেখতে ভালো লাগলো না মুসার। মনে হলো ওর মধ্যে ঢোকাটা উচিত হবে না। সমর্থনের আশায় রবিন আর কিশোরের দিকে তাকালো সে। কিছু বলল না ওরা। নীরবে এগোলো রাবাতের পিছু পিছু। অজ্ঞাতা মুসাকেও যেতে হলো। সুড়ঙ্গের মাঝামাঝি পৌঁছে একটা ডাক কানে এলো। দাঁড়াও রাবাত। পুরো সুড়ঙ্গটা নির্জন, নিজেদের বাদে আর কাউকে দেখেনি এতক্ষণ। এবার দেখল এগিয়ে আসছে আরেকজন। হাসি হাসি মুখ, বিচিত্র একটা রেনকোট পরা থাকায় আগের চেয়ে খাটো ও লাগছে মোটাও। মিলার, চিৎকার করে উঠলেন রাবাত। যাক, দেখা তাহলে হলো, মিলার বলল। অনেক দিন পর, কি বলো? নীরব সুড়ঙ্গ। এতটাই নীরব, কোথায় যেন টপ টপ করে পানির ফোঁটা পড়ছে, তাও কানে আসছে। পেছনে কথা বলে উঠল আরেকজন। ক্যামেরার ব্যাগটা আমি নিয়ে নিচ্ছি। মন্টিরিতে এই লোককেই দেখেছে গোয়েন্দারা। মিলারের দোস্ত ব্যালার্ড। হাতে উদ্ধত পিস্তল, রবিনের দিকে ধরে রেখেছে। প্রতিবাদ না করে ব্যাগটা দিয়ে দিল রবিন। ফিল্মগুলো আছে কিনা দ্রুত ব্যাগ হাতড়ে দেখে নিল লোকটা। মিলারের দিকে তাকিয়ে মাথা ঝাঁকালো। ঠিকই আছে। রাবাত আর গোয়েন্দাদের আদেশ দিল, ভেতরে যাও সবাই। পিস্তল দিয়ে সুড়ঙ্গের একটা দরজার দিকে ইশারা করলো সে। খিল খুলে দিল মিলার। তার উপাশে একটা দেয়াল আলমারি, স্যাঁতসেঁতে। ঝাড়ু, মেঝে পরিষ্কার করার স্পঞ্জ আর জীবাণু ও কীট পতঙ্গ নাশক ওষুধের টিনে বোঝায়। ঢোকো। পিস্তল নেড়ে আবার আদেশ দিল ব্যালার্ড। ঢুকতে বাধ্য হলো চারজনে। দরজা লাগিয়ে দেয়া হলো বাইরে থেকে। খিলটাকে ভালো মতো আটকে রাখার জন্যে তার মধ্যে কাঠি জাতীয় কিছু ঢোকানোর শব্দ পাওয়া গেল। ধীরে ধীরে সরে গেল পদশব্দ। বাঁচাও! চিৎকার করে উঠল মুসা। কে আছো? আমাদের এখান থেকে বের করো। 21। দীর্ঘ এক যুগ পরে যেন রেলের একজন টিকিট বিক্রেতা এসে মুক্ত করল ওদের। রাবাতদের মতোই সুড়ঙ্গ দিয়ে চলেছিল একজন পথচারী। আলমারির মধ্যে আজব আওয়াজ শুনতে পেয়ে সন্দেহ জাগে। রেলের অফিসে গিয়ে জানায় একজন পুলিশ সঙ্গে নিয়ে এসেছে টিকিট বিক্রেতা। রাবাতকে প্রশ্ন শুরু করলো পুলিশের লোকটা। কোনো কথারই জবাব দিলেন না রাবাত। বিরক্ত হয়ে বরং এক ধমক লাগালেন তাকে। ছেলেদের নিয়ে সুড়ঙ্গ পার হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে হোটেলে ঢুকেই হোগারসনকে ফোন করলেন। সঙ্গে সঙ্গে ছুটে এলো হোগারসন। আগের মতোই শান্ত। এতে রাগ আরো বেড়ে গেল রাবাতের। ফোঁসফোঁস করতে লাগলেন। চিৎকার করে বললেন, এত কষ্ট করে টাকা কামাই করে
ট্যাক্স দিই, সেই ট্যাক্সের টাকায় বেতন পান আপনারা। আর সেবা করার এই নমুনা! রাস্তাঘাটে যান নিয়ে টানাটানি পড়ে আমাদের। দুটো ডেঞ্জারাস স্পাইকে ধরার জন্যে আপনাদের সাহায্য চেয়েছিলাম। আমাদের কাজ তো ঠিক মতোই করেছি। আপনার লোক কোথায়? ঘুমোচ্ছিল নাকি? অনেকটা সেরকমই মিস্টার রাবাত, শান্ত কণ্ঠে জবাব দিল হোগারসন। স্যাঁত করে জ্বলে উঠলেন রাবাত। তাকে শান্ত করতে সময় লাগলো হোগারসনের। সারাদিন কোথায়, কিভাবে কাটিয়েছেন? জানালেন তখন রাবাত। বারবার অভিযোগ করলেন দুর্গন্ধে ভরা, বাতাসহীন, ময়লা ঝাড়ুতে বোঝায় আলমারির মধ্যে আটকে থাকতে হয়েছে বলে। জঘন্য বলে বক্তব্য শেষ করলেন তিনি। ঠিক একমত হলেন হোগারসন। এরকমটা ঘটা মোটেও উচিত হয়নি। মেজাজ একেবারে নরম হয়ে গেল রাবাতের। এতক্ষণে বসলেন। হোগারসন বলল, আমাদের এজেন্টরা সব ছড়িয়ে পড়েছে। নিউ ইয়র্ক থেকে বেরোনোর সমস্ত পথে পাহারা দিচ্ছে ওরা। এয়ারপোর্ট, রেল স্টেশন, বাস স্টেশন, সুড়ঙ্গ মুখ, ব্রিজ, কোথাও বাদ নেই। শহর থেকে বেরোনোর চেষ্টা করলে ওই দুজন ধরা পড়বেই। যদি না পড়ে? প্রশ্ন করলেন রাবাত। এখানে এভাবে অকর্মণ্য হয়ে বসে থাকবো নাকি আমরা? মোটেও না। আপনাদের কাজ শেষ। আপনাদের আর বিরক্ত করবে না ওরা। মিলার তার ফিল্ম পেয়ে গেছে, ব্যালার্ডকে দিয়ে দেবে। ব্যালার্ড যখন ফিল্মগুলো ডেভেলপ করে দেখবে কিছুই নেই, বুঝবে আসল ছবিগুলো আমাদের হাতে পড়েছে। আপনাদের কাছ থেকে কেড়ে নিতে আসার সাহস তার হবে না। গা ঢাকা দেবে। ধরে নিতে হবে আমরাই জিতলাম। আপনাদের আর ভয় নেই। দুইজন স্পাই ঘুরে বেড়াচ্ছে। আবার রেগে গেলেন রাবাত। আর আপনি বলছেন ভয় নেই? বাহ, চমৎকার কথা। হাসলো হোগারসন। আর কোনোদিন স্পাই হতে পারবে না মিলার। সেই সুযোগই পাবে না। তার শয়তানি ফাঁস করে দিয়েছেন আপনারা। গর্বিত হওয়া উচিত আপনাদের। যে কোনো ডিফেন্স ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে ফিঙ্গারপ্রিন্ট জমা দিতে হয়। যেখানে চাকরি করত তার ধারে কাছেও আর যেতে পারবে না। নাম ভারিয়ে যদি আবার কোথাও চাকরির দরখাস্ত দেয়, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। বাঁচতে পারবে না তখন আমাদের হাত থেকে। তবে আমার মনে হয় না এই বোকামি করার সাহস পাবে সে। আমেরিকায় থাকতে হলে চিরকাল পালিয়ে পালিয়ে বেড়াতে হবে এখন থেকে। জানের শান্তি নষ্ট হবে। সেটা আরো বড় জেল। সন্তুষ্ট হতে পারলেন না রাবাত। কিন্তু তার সঙ্গের শুয়োপোকাটার কি হবে? ব্যালার্ড না ফ্যালার্ড? যদি সে আবার কিছু করার চেষ্টা করে? আমার তো মনে হয় না সে স্পাইগিরি ছেড়ে দিবে। আমারও না, একমত হলো হোগারসন। তবে তার খোঁজে লোক লাগিয়ে রাখবো আমরা। ভালো মতো খোঁজা হবে। মিস্টার রাবাত, আপনি আর তিন গোয়েন্দাকে অনেক ধন্যবাদ। অনেক সাহায্য করেছেন আপনারা। চলে গেল হোগারসন। দরজা লাগিয়ে দিয়ে এলো রবিন। পরিস্থিতি সহজ হলো না, কেমন ভারী হয়ে রইল। মুসা বলল, কোনো কাজই হলো না। ওই হোগারসনটা একটা অপদার্থ। নাক দিয়ে ঘোতঘোত করতে লাগলো রাবাত। দুধের শিশু পেয়েছে আমাদের। একটা কিছু বোঝালো আর অমনি বুঝে গেলাম। গম্ভীর হয়ে মাথা ঝাঁকালো কিশোর। আমাদের অবস্থাটা হয়েছে পিঠের নিচে ভাঁজ হয়ে থাকা এলোমেলো চাদর নিয়ে ঘুমানোর মতো। রাতে বারবার ঘুম থেকে জেগে উঠে চাদর টানতে হবে। তোমার এসব মঙ্গল গ্রহের ভাষা ছাড়ো দেখি। ব্যাখ্যা করতে গেল না কিশোর। গভীর চিন্তায় ডুবে গেল। হোগারসন যাই বলে যাক, আসল ফিল্মগুলো না দেয়া পর্যন্ত মিলার বা ব্যালার্ডের হাত থেকে নিরাপদ নয় ওরা। দুজনকে খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে নিশ্চিন্ত হতে পারবে না।
তিন গোয়েন্দাও আরাম করে নিউ ইয়র্ক দেখতে পারবে না। রাবাতও তার আবিষ্কার হাত বদল করার ব্যাপারে মন দিতে পারবেন না। পরদিন সকালে উঠে অবশ্য বেরিয়ে গেলেন তিনি। সারাদিন পর ফিরে এসে জানালেন, যার সঙ্গে দেখা করতে এসেছিলেন তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন, কাজ এগোচ্ছে। ফোর্ড গাড়িটা নিয়ে গেলেন একটা ওয়ার্কশপে, সার্ভিসিং করাবেন। টুকিটাকি মেরামত থাকলে সারিয়ে নেবেন। বাড়ি ফেরার পথে দীর্ঘ যাত্রায় যাতে গোলমাল না করে ওটা। পরের কয়েকটা দিন খুব সকালে বেরিয়ে যান তিনি, ফেরেন সন্ধ্যায়। ছেলেরা থাকে নিজেদের মতো, যেখানে ইচ্ছে ঘোরাফেরা করে। হাডসন নদীতে রাখা অনেক পুরানো একটা উভচর বিমান দেখতে গেল ওরা। ট্যুরিস্টদের জন্য রাখা হয়েছে ওটা দর্শনীয় বস্তু হিসেবে। গেল হেইডিন প্ল্যানেটোরিয়ামে, লিটল ইটালিতে পিৎজা খেলো। মাথার অনেক উপরে বসানো টাইমলাইন ধরে বেড়াতে গেল রুজভেল্ট আইল্যান্ডে। মাথার অনেক উপরে বসানো ট্রামলাইন ধরে বেড়াতে গেল রুজভেল্ট আইল্যান্ডে। রকফেলার সেন্টার দেখতে গেল, নানা জায়গার সুভেনির কিনল। মিলারের সঙ্গে শেষ মোলাকাতের 4 দিন পর সাক্ষাৎ হলো অর্কিডলা এক মহিলার সঙ্গে। 6 অ্যাভিনিউ আর 30th স্ট্রিটটা যেখানে মিলেছে সেই মোড়ের কাছে ওদের পাশ কাটাতে গেল মহিলা। একটা ঝুড়িতে বসানো টবে অর্কিড নিয়ে চলেছে। গাছটা বেশ সুন্দর, ফ্যাকাশে সবুজ আর বাদামি রঙের, কাঁটাওয়ালা 3টে চমৎকার ফুল। শুনুন, ডাকলো রবিন। খাইছে, বলে উঠল মুসা। এ তো অর্কিড। লাফ দিয়ে এগিয়ে গেল কিশোর। বিনয়ের অবতার সেজে জাপানি কায়দায় মাথা নুয়ে অভিবাদন করে বলল, সিম্বিডিয়াম ফুল তাই না? উজ্জ্বল হলো মহিলার মুখ। তুমি অর্কিড চেনো? সুন্দর ফুল তাই না? চাষ করো নাকি? আমার চাচা করে। নির্বিকার ভঙ্গিতে মিথ্যে বলে দিল কিশোর। তাকে বিশ্বাস করল মহিলা। একটা জরুরি কাজ আছে আমার। ফুলটা আমার মেয়ের বাড়িতে রেখে যেখানে যাব, ফিরে এসে ফুলটা দেখাতে নিয়ে যাব। সেখানে যাব, ফিরে এসে ফুলটা দেখাতে নিয়ে যাব। এইবার আর আমাকে পুরস্কার না দিয়ে পারবে না। তাই নাকি? অর্কিড শো হচ্ছে নাকি শহরে? ঠিক শো না, আমাদের স্থানীয় শৌখিন অর্কিড চাষিদের মাসিক সম্মেলন। প্রধান অতিথি হয়ে আসবেন স্যার ওয়ালথার ম্যারিয়াট। বক্তৃতা দেবেন। অর্কিডের তিনি একজন বিশেষজ্ঞ। এসো না তোমরাও। অর্কিডে আগ্রহী লোকদের বিনে পয়সায় অর্কিড বিতরণ করি আমরা। তোমাকেও দিতে পারবো। তোমার চাচাকে নিয়ে গিয়ে দেবে। নিউ ইয়র্কে থাকো তোমরা? না, ক্যালিফোর্নিয়ায়। বাবা, অনেক দূর থেকে এসেছো বেড়াতে? মাথা ঝাঁকালো কিশোর। অর্কিডের ঝুড়িটা মৌসার হাতে ধরিয়ে দিয়ে পার্স খুলে কার্ড বের করলো মহিলা। তাতে ঠিকানা লিখে কিশোরকে দিয়ে বলল, রাত 8টায় স্টেটলার রয়্যালে আসবে। স্যার ওয়ালথার মারিয়াটের সঙ্গে দেখা করে তার অনুষ্ঠান থেকে অর্কিড নিয়ে গেছো শুনলে খুব খুশি হবেন তোমার চাচা, আমি শিওর। আমাদের একজন সদস্য অনুষ্ঠানের ভিডিও করে রাখবে। ইচ্ছে করলে ক্যাসেটটার কপিও করিয়ে নিতে পারো। তার জন্য অবশ্য পয়সা লাগবে। মোসার হাত থেকে ঝুড়িটা নিয়ে নিজের পথে চলে গেল মহিলা। কার্ডটার দিকে তাকালো কিশোর। নাম লেখা রয়েছে মিসেস স্নো জেলিময়ার। নিউ ইয়র্কের রিভারডেলের ঠিকানা। আর স্টেটলার রয়্যালটা পাওয়া যাবে 37th অ্যাভিনিউতে। বন্ধুদের দিকে তাকালো সে। কি মনে হয় তোমাদের? শৌখিন অর্কিড চাষিদের সম্মেলনের কথা পত্রিকায় দেখতে যাবে মিলার? যেহেতু অর্কিডের ব্যাপার,
তার চোখে পড়তেও পারে খবরটা। মহিলার সঙ্গে যখন কথা বলছিলে তোমার মতলব তখনই বুঝেছি, রবিন বলল। তোমার ধারণা মিলার এখনো নিউ ইয়র্কেই আছে? কিন্তু ওরকম একটা অনুষ্ঠানে যাওয়ার সাহস কি সে করবে? এফবিআই এর ভয়ে তার তো লুকিয়ে থাকার কথা। এফবিআই তো আর সমস্ত জায়গায় চোখ রাখেনি, ওরা রেখেছে বিশেষ বিশেষ জায়গায়। নিউ ইয়র্ক থেকে মিলার বেরোতে গেলে ওদের চোখে পড়বে, সুতরাং অত তাড়াতাড়ি বেরোনোর সাহস করবে না সে। পরিস্থিতি ঠান্ডা হলে তখন চেষ্টা করবে, এতদিন সে বসে থেকে করবেটা কি? বিরক্ত হয়ে যাবে না? সময় কাটানোর জন্য হলেও অনুষ্ঠানে যেতে চাইবে, বিশেষ করে অর্কিডের প্রতি তার যখন এত আগ্রহ। তাহলে এটাই সুযোগ, মুসা বলল। ধরা যাক সে যাবে, আমরাই বা বসে থাকি কেন? রাবাতকে ওখানে নিয়ে যাবে কিনা এটা নিয়ে সমস্যায় পড়ে গেল ওরা। মুসা নেয়ার বিপক্ষে বলল, নানার মেজাজের ঠিক ঠিকানা নেই, মিলারকে দেখেই হয়তো জ্বলে উঠবে, প্রতিশোধ নেয়ার জন্যে ক্ষিপ্ত হয়ে যা খুশি করে বসতে পারে। ঝুঁকি নেয়া ঠিক হবে না আমাদের। আমরা যে গেছি পরে যদি জানে? প্রশ্ন তুলল রবিন। নাক কুচকালো মোসা। জানলে জানবে। কোনো সিদ্ধান্ত নিতে পারল না ওরা। হোটেলে ফিরে চলল। রিসেপশন ডেস্কে একটা মেসেজ পেল, রাবাত রেখে গেছেন, আসতে দেরি হবে। রাতের খাওয়া ছেলেদের সঙ্গে খেতে পারবেন কিনা সন্দেহ আছে, ওদেরকে খেয়ে নিতে বলেছেন। সময় না কাটলে সিনেমা দেখতেও যেতে পারে ওরা। হয়ে গেল সমস্যার সমাধান। সন্ধ্যায় স্থানীয় একটা রেস্টুরেন্টে ডিনার খেলো ওরা। নিউ ইয়র্কের মধ্যে নাকি সবচেয়ে বড় এবং ভালো হিরো স্যান্ডউইচ বানায় ওখানে। কথাটা বোধহয় সত্যি। খাওয়া শেষ করার পর মোসারও মনে হলো তার পেট ঠাসাঠাসি হয়ে গেছে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ক্রুজ টাউন বাস ধরে চলে এলো সেটলার স্টেটলার রয়্যালে। লিফটে করে 13 তলার গ্র্যান্ড বলরুমে পৌঁছলো। গ্র্যান্ড অর্থাৎ মহান, বলরুমটা অত মহান নয়, গাল ভরা নামটাই যা। হোটেলটাও পুরানো, লাল কার্পেটের জায়গায় জায়গায় রং চটে গেছে। স্ফটিকের ঝাড়বাতিতে পুরো হয়ে জমে আছে ধুলো। লিফট থেকে নামতে 3 গোয়েন্দাকে স্বাগত জানালো মোটা এক লোক, গায়ে সাদা শার্ট। শার্টের বুকের কাছে তার নাম সুতো দিয়ে তোলা। কোন জায়গা থেকে এসেছে তা ও লেখা আছে। তাতে জানা গেল তার নাম বিল কঙ্কি, সায়োসেট থেকে এসেছে। ছেলেরা অর্কিডে আগ্রহী শুনে খুব খুশি হলো। স্যার ম্যারিয়াটের বক্তৃতা সহ ভিডিও ক্যাসেটও যে তার অর্কিড বিলাসী চাচার জন্য অবশ্যই নিয়ে যেতে চাইবে কিশোর, এ ব্যাপারেও নিশ্চিত ভবিষ্যৎবাণী করে দিল। কি করে ভালো অর্কিড ফলাতে হয় এ ব্যাপারে লেকচার দেবেন স্যার ম্যারিয়াট, বিল বলল। এর জন্য ঠিক মতো প্যারেন্ট জোগাড় করতে হবে। ভয়ানক ইন্টারেস্টিং। দৃষ্টি বিনিময় করলো মুসা আর রবিন। মুসার পেট ফেটে হাসি আসছে। ওদের কাছ থেকে বিদায় নিয়ে তাড়াহুড়ো করে চলে গেল বিল। আরও কয়েকজন এসেছে তাদের স্বাগত জানাতে। মুসা বলল, প্যারেন্ট মানে কি? অর্কিডেরও কি মাতা পিতা থাকে নাকি? কি জানি, ঠোঁট উল্টালো রবিন। ইন্টারেস্টও যে কি করে ভয়ানক হয় খোদাই জানে। সাংঘাতিক বলতে পারতো, তা না ভয়ানক। থাক, খুদ ধরা বাদ দাও, হাত নেড়ে বলল কিশোর। ওরকম ধরতে থাকলে বেশিরভাগ মানুষেরই ধরতে পারবে। 13 তলার ওই ঘরটা ঘুরে দেখতে শুরু করলো ওরা। প্রায় পুরো ফ্লোরটাই জুড়ে আছে গ্র্যান্ড বলরুম। 13 তলার ওই ঘরটা ঘুরে দেখতে শুরু করলো ওরা। প্রায় পুরো ফ্লোরটাই জুড়ে আছে গ্র্যান্ড বলরুম। প্রবেশমুখের বাইরে 2টো করিডোর আছে, তাতে 2টো লিফট। হোটেলের
গেস্টদের ওঠার জন্যে। লিফট শাফটের পাশে একটা দরজা, তার ওপাশে সিঁড়ি। ডানের একটা হলঘরে রয়েছে কয়েকটা টয়লেট। বাইরের আর একটা হলঘরে সার্ভিস লিফট, হোটেল কর্মচারীদের ওঠানামার জন্যে। লিফট ছাড়িয়ে গেলে পাওয়া যাবে ছোট প্যান্ট্রি, অর্থাৎ ভাড়ার ঘর। প্যান্ট্রি থেকে বলরুমে সরাসরি ঢোকারও দরজা আছে। হলের শেষ মাথায় ভারী একটা দরজা। মুসার সন্দেহ হলো ওটা দিয়ে বেরোলে আরেকটা সিঁড়ি পাওয়া যাবে। তবে নিচে তবে নিশ্চয় সাধারণের চলাচলের জন্যে নয় ওটা। নব ঘুরে দরজাটা খুলল সে। সিঁড়ি দেখতে পেল না। সরু এক চিলতে বারান্দার মতো, ভারী রেলিং দিয়ে ঘেরা। তার ওপাশে খোলা তার ওপাশে খোলা সে যে দরজাটা খুলেছে সেটা ছাড়া বারান্দা থেকে বেরোনোর আর কোনো পথ নেই। সরে এলো সে। আপনা আপনি বন্ধ হয়ে গেল ভারী পাল্লা। খুট করে জায়গা মতো লেগে গেল নবের স্প্রিং লক। মিলার এলে হয় লিফট ব্যবহার করতে হবে, নয়তো মেইন করিডোরের সিঁড়ি। পালাতে হলেও ওই একই পথ, আর কোনো পথ নেই। এ ব্যাপারে নিশ্চিত হয়ে নিল গোয়েন্দারা। সাইওসেটের বিল কংকলিন এখন গিয়ে দাঁড়িয়েছে স্পিকার টেবিলের সামনে। বিনীত ভঙ্গিতে অতিথিদের সিটে বসতে অনুরোধ করল। ঘরের একধারে লম্বা টেবিলে নানা রকম অর্কিডের টব রাখা আছে। সেটার দিকেই আগ্রহ বেশি অতিথিদের, সেখানেই ভিড় করছে। বিলের মোলায়েম স্বরে কাজ হলো না। জোরে জোরে বলতে হলো, তাতেও সুবিধে হলো না। শেষে চিৎকার করে টেবিল চাপড়ে কিছুটা রুক্ষ স্বরেই যখন বসতে বলল, তখন এক দুই করে সরে এলো অতিথিরা। সারি দিয়ে রাখা খাটো পিঠওয়ালা চেয়ারে বসল। ছাতে ঝোলানো আলোগুলো ম্লান হতে হতে যখন প্রায় অন্ধকার হয়ে গেল, তখন জ্বলে উঠল স্পট লাইট। আলো ফেলল স্পিকার টেবিলের কাছে। মাপা স্বরে বাছাই করা শব্দে অতিথিদের আরেকবার স্বাগত জানিয়ে কী কারণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জানালো বিল কলিন। ঘোষণা করল, স্যার ম্যারিয়াট এখন আপনাদের তার চাষ করা কিছু অর্কিড দেখাবেন। কি করে বাজে প্যারেন্ট থেকেও উঁচু মানের অর্কিড জন্মানো যায় সে ব্যাপারে আলোচনা করবেন। খাইছে, ঘুমিয়ে উঠল মুসা। একেবারেই তো নিরস সাবজেক্ট, শুকনো খটখটে, ঘুমিয়ে না পড়ি। তার সামনে সিটে বসা মহিলা ফিরে তাকিয়ে ঠোঁটে আঙুল রেখে তাকে কথা বলতে নিষেধ করল। চেয়ারে পিঠ খাটো হওয়ায় আরাম করে হেলানো দিতে পারল না মুসা। তার মনে হলো ইচ্ছে করে এরকম চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, যাতে বিরক্তিকর বক্তৃতার সময় শ্রোতারা ঘুমিয়ে পড়তে না পারে, শুনতে বাধ্য হয়। তবু যতটা সম্ভব কাঁধ নিচু করে গা এলিয়ে দিল সে। স্পিকারের টেবিলের ওপাশে এসে দাঁড়ালেন রোগাটে, প্রায় কঙ্কালসার আপেলের মতো টুকটুকে লাল মুখওয়ালা এক ভদ্রলোক। হাড্ডিসার হাতের তালু ক্রমাগত ডলছেন, যেন করজোরে মিনতি করছেন তার ভয়াবহ বক্তৃতা শোনার জন্যে। বক্তৃতা ভয়াবহই হবে, বিলের কথা থেকে আঁচ করে নিয়েছে মুসা। ইনিই প্রধান অতিথি স্যার ওয়ালথার মেরিয়াট, পরিচয় করিয়ে দিল কলিন। পুরো 3 সেকেন্ড কোনো কথা বললেন না মেরিয়াট। আন্তরিক হাসিতে কেবল দাঁত দেখালেন অর্কিড প্রেমীদের। তারপর বললেন, সম্মানিত ভদ্র মহাদয়গণ, বলেই চুপ। আবার কয়েক সেকেন্ড দাঁত দেখানোর পর বললেন, কয়েক মিনিট আগে মিস্টার কলিন আমাকে বললেন বক্তা হিসেবে একজন ভেজা চাষিকে পেয়ে আজকের সভা নাকি খুবই আনন্দিত। এর আগের সম্মেলনের বক্তা নাকি ছিলেন শুকনো চাষি। ভেজা চাষি কাকে বলেছেন বুঝতে পারছেন তো আমাকে? চাষি কি করে ভেজা কিংবা শুকনো হয় মাথায় ঢুকলো না মুসার। নীরব হাসিতে ফেটে পড়ল সে।
দিয়ে গুঁতো মেরে তাকে থামানোর চেষ্টা করলো রবিন। তার মুখেও হাসি। শব্দ করে হেসে ফেলার ভয়ে বন্ধুদের দিকে তাকাতে পারছে না কিশোর। জোর করে চোখ আটকে রেখেছে ভেদা চাষির উপর। পেছনে দরজা খোলার মৃদু শব্দ হলো। ফিরে তাকালো সে। দয়া করে কি কেউ আলোটা নিভিয়ে দেবেন, অনুরোধ করলেন স্যার ম্যারিয়াট। প্রায় লাফাতে লাফাতে ছুটে গেল কঙ্কলিন। মাথার উপরের আলোগুলো আগেই নিভিয়ে দেয়া হয়েছে। স্পট লাইটটাও নিভে গেল। ক্ষণিকের জন্যে অন্ধকারে ঢেকে গেল ঘর। একটা স্লাইড প্রজেক্টর চালু হওয়ার হালকা গুঞ্জন শোনা গেল। পর্দায় আলো পড়ল। ছবি ফুটল। তাতে দেখা গেল একটা গ্রিন হাউসে কাজে ব্যস্ত স্যার ম্যারিয়ান টেবিলে একের পর এক অর্কিড তুলে রাখছেন। এখন শুনুন কি করে ভালো প্যারেন্ট বাছাই করব আমরা। আফসা অন্ধকারে আবার শোনা গেল তার কণ্ঠ। কুড়ি কিংবা ফুল দেখেই অর্কিড কিছু বোঝা যায়। যারা এর চাষ করে তাদের কাছে এই জিনিস দুষ্প্রাপ্য। সব ফুলের জন্যই তো করে, তাই না? শ্রোতাদের কাছে প্রশ্ন রাখলেন তিনি। করিডোরের দিকে একটা দরজা খুলে গেল। দরজায় এসে দাঁড়ানো গাট্টা গোট্টা একজন মানুষের অভাব প্রজেক্টরের আলোর আভায় চোখে পড়ল। ঘরের অন্ধকার চোখে ছইয়ে নেয়ার অপেক্ষা করছে মনে হলো। ছবিতে টেবিলের সামনে দাঁড়ানো ম্যারিয়ার তখন নানা রকম ফ্লাস্ক, বীজ আর গাছের চারা নাড়াচাড়া করছেন। কোনটা বাছাই করে কিভাবে লাগালে ভালো ফলন আশা করা যাবে বোঝাচ্ছেন। অন্ধকার ঘরে ঢুকলো আগন্তুক। বন্ধ হয়ে গেল দরজা। মুসার গায়ে খোসা দিল কিশোর। আস্তে উঠে রওনা হয়ে গেল ঘরের পেছন দিকে। তাকে অনুসরণ করলো মুসা আর রবিন। খানিকটা সরে এসে ফিসফিস করে কিশোর বলল, ঢুকলো যে ওই লোকটা মিলার, কোনো সন্দেহ নেই আমার। হোগারসনকে ফোন করব, দেখি পাওয়া যায় কিনা। দরজার পাল্লা যতটা সম্ভব কম ফাঁক করে পিছলে বেরিয়ে এলো সে। পেছনে বেরোলো অন্য দুজন। দাঁড়িয়ে গেল ওখানে। নীরব করিডরে ফোন কোথায় আছে খুঁজছে ওদের চোখ। কাছেই আরেকটা দরজা খুলে গেল। করিডোর আর বলরুমের সঙ্গে যোগাযোগকারী বড় দরজাটা নয়, অন্য আরেকটা ছোট দরজা। প্যান্ট্রির কাছে। মিলার তিন গোয়েন্দাকে দেখে ফেলে বলরুম থেকে পালাচ্ছে। করিডোরে নিশ্চয় ওদের আবছা অভাব চোখে পড়েছে তার। ত্রিমূর্তিকে চিনতে অসুবিধা হয়নি মিলারের। বাইরের ছোট হলটাতে পদশব্দ শোনা গেল। তারপর বাসন পেয়ালার ঠোকাঠুকি এবং তারপর একটা গুঞ্জন। নিচতলা থেকে উঠে আসতে আরম্ভ করেছে সার্ভিস লিফটটা। পা টিপে টিপে এসে হলে ঢুকলো তিন গোয়েন্দা। লিফটের দিকে তাকালো। গাঢ় রঙের স্যুট পরা একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখল। অন্ধকারে তার কাপড়ের রং বোঝা যাচ্ছে না, কালো দেখাচ্ছে। ওদের দিকে পিঠ। দুহাতে ধরা ট্রেতে কাপ পিরিচ। কোনো ওয়েটার? ব্যবহৃত কাপ পিরিচ নিয়ে নিচে নামতে যাচ্ছে সে। রবিন বলল, এই দেখো ওর পায়ে লোফার। চমকে গেল ওয়েটার। সামান্য ঘুরিয়ে গেল মাথা। এদিকে তাকালো। মুখের একটা পাশে দেখা গেল। ওভাবেই থাকুন মিস্টার মিলার, রবিন বলল। আপনার একটা ছবি তুলে নিই। সঙ্গে ক্যামেরা এনেছে রবিন। বেড়াতে বেরোনোর পর থেকে এরা সব সময় সাথে থাকে তার, কখনো কাজ ছাড়া করে না। লোকটার দিকে করে শাটার টিপে দিল। ঝিলিক দিয়ে উঠল ফ্ল্যাশার। রবিনের দিকে লাফ দিল মিলার। একই সঙ্গে চিৎকার করে উঠল। হাত টেনে টেরে কাপ খসে হাত থেকে টেরের কাপ খসে পড়ে ঝনঝন করে ভাঙল। ওই মুহূর্তে খুলে গেল সার্ভিস লিফটের দরজা। মিলারের পাশ দিয়ে ছুটে লিফটে ঢুকে গেল কিশোর আর মুসা। ইমার্জেন্সি সুইচ টিপে দিল কিশোর। এটা টিপলে আটকে যায় লিফট। যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে থাকে। আর অ্যালার্মের লাল বোতামটা টিপল মুসা।
তীক্ষ্ণ শব্দে ঘণ্টা বেজে উঠল, বাজতেই থাকলো। পুলিশ পুলিশ বলে চেঁচিয়ে উঠল রবিন। খুন করে ফেললো, বাঁচাও! রবিনের গলা টিপে ধরতে যাবে মিলার, এই সময় ঝটকা দিয়ে খুলে গেল বলরুমের দরজা। আরেকটা ছবি তুলে ফেলল রবিন। ছুটে বেরিয়ে এলো কঙ্কলিন। রাগে কুঁচকে গেছে মুখ চোখ। চিৎকার করে বলল, এই হচ্ছে কি এসব? বন্ধ করো! থমকে গেল মিলার, দ্বিধায় পড়ে গেছে। চোখ প্রায় অন্ধ করে দিয়েছে ফ্ল্যাশের তীব্র আলো। পুলিশ! আবার চেঁচিয়ে উঠল রবিন। পুলিশ ডাকুন, আমাকে খুন করতে এসেছে। আবার টিপল শাটার, একেবারে মিলারের মুখের কাছে ক্যামেরা নিয়ে গিয়ে। ধাক্কা খেয়ে যেন পিছিয়ে গেল মিলার। চোখের সামনে নিয়ে গেছে দুহাত। তারপর ঘুরে দৌড় দিল সার্ভিস লিফটের দিকে। মুসা আর কিশোর ওখানে অপেক্ষা করছে। ভাঙা কাপ পিরিচ মারিয়ে উঠতে গিয়ে ওদেরকে লক্ষ্য করল মিলার। উঠল না আর, দৌড় দিল ভারী দরজাটার দিকে। মুসার মতো সেও ভেবেছে ওদিকে সিঁড়ি আছে। দুহাত সামনে বাড়িয়ে ছুটছে সে। নব ঘুরিয়ে একটানে পাল্লাটা খুলে চলে গেল ওপাশের অন্ধকারে। পাল্লা ছেড়ে দিতেই আপনা আপনি বন্ধ হয়ে গেল সেটা। তালা লেগে গেল। চাবি ছাড়া ওদিক থেকে খুলতে পারবে না। বলরুম থেকে বেরিয়ে আসতে শুরু করেছে কৌতূহলী মানুষেরা। মহিলাদের কেউ কেউ ভয় পেয়েছে। করিডোরে এসে এদিক ওদিক উকিঝুঁকি মারতে লাগলো অর্কিড প্রেমীর দল। লিফটের ঘণ্টা বাজা থেমে গেল। আকস্মাৎ নীরব হয়ে গেল যেন সব কিছু, বড় বেশি চুপচাপ। এরই মাঝে কানে এলো একটা চিৎকার। হলের শেষ মাথায় দরজার ওপাশ থেকে আসছে। বাঁচাও! চিৎকার করছে মিলার। দরজায় কিল মারছে। দরজা খোলো, বের করো আমাকে, বাঁচাও! কঙ্কলিনের দিকে ফিরল কিশোর। শান্ত কণ্ঠে বলল, মিস্টার কঙ্কলিন, টেলিফোনটা কোথায় বলবেন দয়া করে? এফবিআইকে ফোন করতে হবে। 22। রেস্টুরেন্টটা অবিশ্বাস্য রকমের বিলাসবহুল। সাদা মখমলের কাপড়ে ঢাকা টেবিলগুলো, জানালার পর্দায় এমব্রয়ডারি করা দামি কাপড়ের পর্দা। সবখানে তাজা ফুলের ছড়াছড়ি। কার্পেট এত পুরু, পা ফেললেই গোড়ালি অবধি দেবে যায়। মেনুর বদলে হেড ওয়েটার স্বয়ং এসে নরম ভদ্রস্বরে কথা বলে খাবারের অর্ডার নিয়ে যায়। নীল টেলকোট আর ডোরাকাটা ভেস্ট পরা অন্য ওয়েটাররা খাবার সরবরাহ করে। তিন গোয়েন্দার বেলায়ও এর ব্যতিক্রম হলো না। চিংড়ির একটা বিশেষ ডিশের অর্ডার দিল ওরা। রান্না নাকি খুবই চমৎকার এখানে। ওদের খাওয়াতে এনেছেন বিখ্যাত চিত্র পরিচালক ডেভিস ক্রিস্টোফার। ঘরের চারপাশে তাকাতে তাকাতে বললেন, সিনেমায় তখনও ঢুকিনি, প্রায় পথে পথেই ঘুরে বেড়াচ্ছি বলা চলে। বেকার কাজ খুঁজছি। এখানে আসার কথা স্বপ্নেও ভাবতে পারতাম না তখন হলে। সাধারণ কোনো ফাস্টফুড শপের সাধারণ বার্গার পেলেই বর্তে যেতাম, তাও সব দিন জোগাড় করতে পারতাম না। মিনারেল ওয়াটারের গিলাসে চুমুক দিলেন তিনি, হাসলেন। ধনী হওয়ার মজাই আলাদা, কেউ অস্বীকার করতে পারবে না এ কথা। হ্যাঁ, এবার তোমাদের কেসের কথা বলো। কিশোর, পত্রিকায় হ্যারিস মিলারের খবরটা দেখে তোমার মেরি চাচিকে ফোন করেছিলাম। তিনি তো আকাশ থেকে বললেন, তিনি জানেন মুসার নানার সঙ্গে তোমরা ছুটি কাটাতে গেছো বেড়াতে। কল্পনাই করতে পারেননি স্পাই তাড়া করে বেরিয়েছ। হেসে ফেলল মুসা। ছুটিতে বেড়াতে বেরিয়েছিল এটাও যেমন ঠিক, একটা কেস হাতে নিয়ে বেরিয়েছিল এটাও ঠিক। কেসটা দিয়েছিল আমার মা। বাবাকে কি করে ঝামেলা মুক্ত রাখার জন্য তিন গোয়েন্দাকে দায়িত্ব দিয়েছিলেন মিসেস আমান, খুলে বলল সে। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। সেটা করতে গিয়েই স্পাইদের সঙ্গে জড়িয়েছিলাম। সেরকমই শুনেছি, পরিচালক বললেন। এ সময় নিউ ইয়র্কে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে ভাবিনি। ভালো লাগছে। একটা ছবির কাজে এসেছি। নিউ ইয়র্কে শুটিং করতে হবে। মনে হচ্ছে সিনেমার আরও একটা ভালো গল্প পেয়ে গেলাম। পত্রিকায় তোমাদের কেসের খবরটা পড়ে তাই মনে হলো। এবার বলো সব। পুরো কাহিনীটা তোমাদের মুখ থেকে শুনতে চাই। রবিন, এটা তো বাড়ি নয়, লিখে ফেলার কাজটা নিশ্চয় শুরু করনি?
করেছি স্যার, রবিন বলল। আজ সকালে আপনার ফোন পেয়ে তো চমকে গিয়েছিলাম। আমরাও ভাবতে পারিনি আপনি নিউ ইয়র্কে আছেন। দেখা হয়ে যাবে। কাহিনী শুরু করলো রবিন। গোড়া থেকে বলতে লাগলো, কি করে মুসার আম্মা ওদেরকে কাজটা দিয়েছেন। পিজমো বিশে মিলারের সঙ্গে গোলমালের সূচনা থেকে স্টেটলার রয়্যালে তাকে পাকড়াও করা পর্যন্ত কিছুই বাদ দিল না। মাঝে মাঝে তাকে কথা জুগিয়ে দিল মুসা আর কিশোর। চমৎকার, পুরোটা শুনে বললেন পরিচালক। হোটেলের ওয়েটাররা যে কাজের সময় লোফার পরে না, শুধু এই সামান্য সূত্র দিয়ে কাউকে সন্দেহ করে ফেলাটা সত্যি প্রশংসার যোগ্য। একটা ব্যাপার অবাক করছে আমাকে। সান্তা রোসায়ও তো গাড়ির নিচে উকি দিয়েছিলে তোমরা। পেট্রোল ট্যাঙ্কে লাগানো সংকেত পাঠানোর যন্ত্রটা তখন চোখে পড়ল না কেন? অমন কিছু থাকতে পারে তখনও ভাবিনি, জবাব দিল কিশোর। তাছাড়া রাত দুপুরে চোখ তখন এমনিতেই ক্লান্ত, তার উপর টর্চের ব্যাটারি গিয়েছিল ফুরিয়ে। নানা রকম উত্তেজনার মাঝে ব্যাটারি চেক করতে ভুলে গিয়েছিলাম। সবচেয়ে বড় কথা, মিলার যে দুষ্টু লোক, মিস্টার রাবাতের এ কথায় তখনও গুরুত্বই দেনি। তাই নতুন ব্যাটারি ভরে ভালো মতো আবার খোঁজার কথা মনে হয়নি। আগেও এ ধরনের অপরাধ করেছে কিনা মিলার জানতে পারিনি। এসব গোপনীয় ব্যাপার, তাই এফবিআই আমাদের সামান্যই জানিয়েছে। হোগারসনের কাছে জেনেছি বিমানের যন্ত্রপাতি তৈরির একটা কারখানায় কাজ করত মিলার। ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ছিল সে। সিকিউরিটি ক্লিয়ারেন্স ছিল তার। কারখানার মধ্যে যেখানে ইচ্ছে যখন তখন যেতে পারত। তবে কিছুদিন পর চাকরি থেকে বের করে দেয়া হলো তাকে, অন্যান্য টেকনিশিয়ানদের সঙ্গে দুর্ব্যবহার করার অপরাধে। হয়তো প্রতিশোধ নেয়ার জন্যে জেদের বসে এক্সপায়ারির কাজটা করেছে সে। চাকরি যাবে শোনার পর তথ্য চুরি করার সিদ্ধান্ত নেয়, বেরিয়ে আসার আগেই কাজটা সেরে ফেলে। ছবি ডেভেলপ করার যন্ত্রপাতি ছিল না তার বাড়িতে। কোনো ক্যামেরার দোকান থেকে করিয়ে আনারও সাহস করেনি, ঝুঁকি নিতে চায়নি। ক্যামেরাটা সহই দিয়ে দিতে চেয়েছিল ব্যালার্ডকে, কিন্তু তার দুর্ভাগ্য, ক্যামেরাটা বদল হয়ে হাতছাড়া হয়ে গেল। অন্য কারণে তাকে সন্দেহ শুরু করেন মিস্টার রাবাত। মিলার ভাবল তার তথ্য চুরির ব্যাপারটা নিয়ে তাকে সন্দেহ করছেন তিনি। চোরের মন পুলিশ পুলিশ। মাথা ঝাঁকালেন পরিচালক। অপরাধীও ভাবেই নিজেকে ধরিয়ে দেয়। অপরাধী এভাবেই নিজেকে ধরিয়ে দেয়। মুসা বলল, যতই এগিয়ে যেতে লাগলাম আমরা, ক্যামেরাটার জন্যে মরিয়া হয়ে উঠল মিলার। ওটা যে বদল হয়ে গেছে ধরতে পারেনি রবিন। সে বুঝতে পারার আগেই তার কাছ থেকে ওটা কেড়ে নিতে চেয়েছিল মিলার। সেসব তো আগেই শুনলাম। ব্যালার্ডের কি খবর? তাকে ধরেছে? মুহূর্তের জন্য কালো হয়ে গেল কিশোরের মুখ। ও পালিয়েছে। হোগারসনের কাছে শুনলাম মিলার ধরা পড়ার পরদিন নাকি ভিয়েনায় দেখা গেছে তাকে। এফবিআই এর জাল কেটে বেরিয়ে গেছে সে। তার মানে ওস্তাদ গুপ্তচর সে। অনেকদিন ধরে আছে এ লাইনে। যত বড় ওস্তাদই হোক, মুসা বলল, আমাদের কাছে একটা মার খেয়ে গেছে। যে ফিল্মগুলো নিয়েছে রবিনের ব্যাগ থেকে, সব বাতিল জিনিস। ডেভেলপ করার পর দেখবে কিচ্ছু ওঠেনি। মুখটা তখন পচা ডিম হয়ে যাবে। হয়তো গালাগাল করবে আমাদের, কিন্তু লাভ হবে না কিছুই। মৃদু হাসি ফুটল পরিচালকের ঠোঁটে। মাথা ঝাঁকালেন, তা বটে। তো মুসা, তোমার নানার আবিষ্কারটা কি বিক্রি করতে পেরেছেন? হাসল মুসা, পেরেছে। বিশেষজ্ঞরা বলছে সত্যি কাজের জিনিস। গাড়িতে ওটা পাইনি আমরা, তার কারণ গাড়িতে ছিল না। আক্রমণ আসতে পারে ভেবে ওটা আগেই তার ডাকে রিভারভিউ প্লাজায় পাঠিয়ে দিয়েছিল। নিউ ইয়র্ক এসে প্রথম যে হোটেলে আমরা উঠেছিলাম, ম্যানেজারকে বলে রেখেছিল আমরা না আসা পর্যন্ত যেন খামটা নিরাপদ জায়গায় রাখা হয়। রেখে দিয়েছিল ম্যানেজার। সেজন্যই মিলারের পিছে আবিষ্কার খোয়া যাওয়ার ভয় ছিল না নানার। লোকটাকে দেখতে পারে না বলে ভীষণ ক্ষেপে গিয়েছিল। কিন্তু আবিষ্কারটা কি?
সামরিক বাহিনীর কাজে লাগবে এমন কিছু? না, মহাকাশচারীদের কাজে লাগবে। গির্জার হলের জন্যে স্প্রিংকলার সিস্টেম বানাতে গিয়ে এক ধরনের নতুন ভাল্ব আবিষ্কার করে বসে নানা। এর মধ্যে একটা অটোমেটিক সেন্সর থাকবে। বর্তমানে যেসব ভাল্ব ব্যবহার করে নভোচারীরা তার চেয়ে অনেক ছোট আর হালকা বলে বহন করতেও সুবিধে। স্পেস স্যুটের ভেতরে বসানো এই জিনিসটা তাপমাত্রা আর চাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে বলে অন্যান্য বেশ কিছু যন্ত্রপাতি সেটে ফেলা যাবে। তাতে স্যুটের আকার আর ওজন দুটোই অনেক কমানো যাবে। শিপ থেকে বেরিয়ে মহাকাশে ঘোরাফেরা করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে নভোচারীরা। তার মানে ভালো জিনিসই আবিষ্কার করেছেন। হ্যাঁ, নানাকে নিয়ে টানাটানি শুরু করেছে এখন কয়েকটা ফার্ম। নাসার অনেক জিনিস সাপ্লাই দেয় ওরা। একজন উকিল নিযুক্ত করেছে নানা। তাকে নিয়ে কোম্পানিগুলোর সঙ্গে মিটিংয়ে বসছে। ভোরে বেরোয়, রাত করে ফেরে। সাংঘাতিক খাটুনি যাচ্ছে। সেই তুলনায় মেজাজ খারাপ হচ্ছে না। রাতে এসেও হেসে হেসে কথা বলে আমাদের সঙ্গে, রসিকতা করে। আগে যেটা একেবারেই করতো না। হয় চুপ করে থাকতো, নয়তো ঘেউ ঘেউ করে উঠত। আসল কথাটা হলো দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছেন। মানসিক চাপ থাকলে ভালো মেজাজও খারাপ হয়ে যায়। হাসলেন তিনি। তাহলে একটা ব্যাপার বোঝা যাচ্ছে, এই দীর্ঘ যাত্রায় একসঙ্গে থেকে থেকে অনেক কাছাকাছি চলে এসেছেন তোমাদের। নিঃসঙ্গ জীবনে তিনজন ভালো বন্ধু জুটিয়ে নিয়েছেন। হাসল না কেবল মূসা। এখন আসল কথা শোনো, পরিচালক বললেন। খাওয়াতে এনেছি কোথাও বসে তোমাদের গল্পটা শোনার জন্যে। কোথাও আরামে বসে তোমাদের গল্পটা শোনার জন্যে। আরও একটা প্রস্তাব দিতে পারি। হাতে কাজ না থাকলে আমার সঙ্গে যেতে পারো। আমার নতুন ছবিটার উদ্বোধনী অনুষ্ঠান হবে আজ রাতে। মিস্টার রাবাতকে ফোন করে দাও। সম্ভব হলে যেন সন্ধ্যার দিকে চলে আসেন আজ তিনি। কয়েক ঘন্টা সময় দেন আমাদের। পরিচালকের প্রস্তাবে খুশি হলো কিশোর, তবে মূসাকে তেমন খুশি দেখালো না। আমতা আমতা করে বলেই ফেলল, এ ধরনের অনুষ্ঠানে যেতে ভয় লাগে আমার, স্যার। অবাক হলেন পরিচালক। কেন? অর্কিড প্রেমীদের অনুষ্ঠান তো দেখলাম। বাপরে বাপ! ঢাকায় গিয়ে বাংলাদেশ টেলিভিশনে একটা আলোচনা অনুষ্ঠান দেখেছিলাম একবার। টিভির সামনে থেকে উঠে সোজা দৌড় দিতে ইচ্ছে করে। অর্কিডওয়ালারা তার চেয়ে বিরক্তিকর। হেসে ফেললেন পরিচালক। না, অতটা বিরক্তিকর লাগবে না আমাদের অনুষ্ঠান। কথা দিতে পারি তোমাকে। উত্তেজনা আর আনন্দের অনেক খোরাক পাবে। সবচেয়ে বড় কথা, প্রচুর খাবার সাজানো দেখবে টেবিলে। মুসার দেখে সরাসরি তাকালেন তিনি। চোখে মিটিমিটি হাসি। তোমার পছন্দ মতো। এইবার হাসি ফুটল মুসার মুখে। তাহলে স্যার, আর কোনো আপত্তি নেই আমার। সমাপ্ত।